আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো 7-এর 1 বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 6 এবং সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? তাহলে দেখো, মনে করি এককের অঙ্ক হচ্ছে x, তাহলে দশকের অঙ্ক হবে 6 - x, যেহেতু অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 6, সুতরাং সংখ্যাটি হবে 10 × 6 - x প্লাস x হলো। এইবার বলেছে প্রশ্নানুযায়ী বলেছে অঙ্কটির সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে, তার মানে 6 - x প্লাস 36 যোগ করলে অঙ্কটির স্থান বিনিময় করে, তার মানে 10 × x প্লাস 6 - x। এখান থেকে x সলভ করতে হবে, তার মানে 60 - 10x প্লাস x প্লাস 36 ইজিক্যাল টু 10x প্লাস 6 মাইনাস x, তার মানে এদিকে হচ্ছে -9x মাইনাস 10x প্লাস x, এদিকে হচ্ছে আমার 6 এখানে 36 আর 96 মানে -96, এখানে হচ্ছে 8 মানে -18x ইজিক্যাল টু 90, তার মানে x ইজিক্যাল টু -90/-18, তার মানে হচ্ছে 5। তাহলে এককের অঙ্ক হলো 5, সুতরাং এককের অঙ্ক ইজিক্যাল টু হচ্ছে 5। দশকের অঙ্ক 6 - 5 মানে 1, তাহলে সংখ্যাটি হবে 10 × 1 প্লাস 5 মানে হচ্ছে 15 হলো। এরপরে দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটাও আমি এটা 1 নাম্বার স্কুলে দেখো করিয়ে দিয়েছি তোমাদের, না যদি দেখে থাকো একটু বলে দিচ্ছি। এক ব্যক্তি তার নৌকা নিয়ে স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিমি গিয়ে ওই পথ স্রোতের অনুকূলে 10 ঘন্টায় ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে আমি নৌকার বেগ ধরে নিয়েছি দেখো x এবং স্রোতের বেগ ধরেছি y। তাহলে অনুকূলে বেগ হবে দুটোর যোগ হয় x + y, আর প্রতিকূলে হবে x - y। এবার বলেছে অনুকূলে 30 কিমি গিয়ে 6 ঘন্টায় যায়, তাহলে অনুকূলে বেগ x + y ইজিক্যাল টু, তাহলে 1 ঘন্টায় কত যায় 30 কিমি বাই 6, তার মানে 5, তাহলে x + y ইজিক্যাল টু হলো 5, এটা 1 নাম্বার। আর প্রতিকূলে যাচ্ছে দেখো একই পথ, তার মানে 30 কিমি 10 ঘন্টায় যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 30/10 মানে 3, তাহলে x - y ইজিক্যাল টু 3। এবার এই দুটো সমীকরণকে অপনয়ন করেছিলাম, যোগ করলে y কেটে গেল 2x ইজিক্যাল টু 8, তার মানে x ইজিক্যাল টু 4। এবার x এর মানটা আমি বসিয়ে দিয়েছি 1 নম্বরে, বসালে y পেয়ে গেছি 1, তাহলে স্রোতের বেগ হলো 1 আর নৌকার বেগ হলো 4 হলো। এরপরে দেখো 8-এর 1, এইটাও তোমাদের ওই স্কুলেই করিয়ে দিয়েছি। দেখো a⁴x b⁴y c⁴z ইজিক্যাল টু k ধরে নিয়েছি, তার মানে এটার সাথে এটা নিলে a⁴x ইজিক্যাল টু k, তার মানে a ইজিক্যাল টু k⁴1/x। একইভাবে b ইজিক্যাল টু k⁴1/y, c ইজিক্যাল টু k⁴1/z। এবার abc ইজিক্যাল টু 1 দেওয়া আছে, তাহলে এই মানগুলো বসানো হয়েছে ইজিক্যাল টু 1। এবার 1 মানে আবার আমরা বলতে পারি k⁴0, তার মানে k
কে টু দি পাওয়ার 3টে যোগফল ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। তাই লসাগু হচ্ছে দেখো এক্স ওয়াই জেড। এবার উপরে কি থাকছে, যেটা নেই সেটা, মানে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, কোনাকুনি গুণ করলে এইটা ইকুয়াল টু 0 হলো। এরপরে দেখো সমাধান 2, এটাও তোমাদের আগে করিয়ে দিয়েছি ওই 1 নম্বর স্কুলে। দেখো একবার দেখিয়ে দিচ্ছি। এই 6 টু দি পাওয়ার এটা 6কে 2 ভাগে ভেঙেছি, 3 ইন্টু 2, তার মানে 3 এর উপরেও পাওয়ার থাকবে, 2 এর উপরেও পাওয়ার থাকবে। এবার 3 এর উপরে পাওয়ারটাকে একই দিকে আনছি, এইটা বাই এটা হলো, আবার এই ডান দিকে থাকবে এইটা বাই এটা। এবার বাই মানে বিয়োগ, তার মানে বিয়োগ হয়ে গেল, এটাও তাই, বিয়োগ করে 4 মাইনাস এক্স, তাহলে এখানে ইকুয়াল টু, এটা নিচে চলে আসলো, 3/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে 1 মানে 3/2 হোল টু দি পাওয়ার 0 লিখতে পারি দেখো, তার মানে এই, তার মানে 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4 হলো। এবার দেখো 9-1, এটা হচ্ছে সমাধান। এই প্রমাণ করতে হবে এটা, সরি। তাহলে এখানে আমি LHS লিখে করছি, দেখো ইকুয়াল টু RHS আসবে। তাহলে এইটাকে কি লিখতে পারি দেখো, 4। এবার 2, 5, 6 কে যদি আমি ভাঙি দেখো, 2, 5, 6 যেহেতু বেস 4 আছে, 4 দিয়েই করছি, 4, 6, 24, 64, 4, 4, 16, 4 দিয়ে করলে 4, 1, 4, 4, 6, 24, আবার 4 দিয়ে করলে 4, তার মানে 4 টু দি পাওয়ার 4। তার মানে এখানে লিখতে পারি লগ 4, 256 মানে 4 টু দি পাওয়ার 4। এটা 2 লগ রুট 2টা বেস হবে, তার মানে এটা 2টাকে লিখতে পারি রুট 2 এর হোল স্কোয়ার হলো। তার মানে এই 4টা সামনে আসছে পাওয়ারটা, তার মানে লগ 4 বেস 4 প্লাস এই 2টা সামনে আসছে, এখানে একটা 2 আছে, তার মানে 4 লগ রুট 2 বেস রুট 2। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে এই পার্টটা হচ্ছে 1, তার মানে লগ এই হলো, এটা হচ্ছে 4 প্লাস এইটা পার্টটা 1 হয়ে গেল, 4 হয়ে গেল। এবার এখানে 4টাকে কি লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায়, তার মানে 2 স্কোয়ার প্লাস 4, আবার 2 স্কোয়ারটার সামনে আসে, তার মানে লগ 2 বেস 2, আর এখানটা 2 বেস 2 হলো। তাহলে এটা 1, এটা 1, তাহলে দুটো পার্ট থেকে আসছে 1, 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5, RHS proved হলো। নেক্সট দেখো 2 নাম্বার বলেছে log x বাই y মাইনাস z ইজ ইকুয়াল টু log y বাই z মাইনাস x ইজ ইকুয়াল টু log z বাই x মাইনাস y। এটা দেয়া আছে, এখান থেকে আমাকে দেখাতে হবে যে x y z ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি k, তার মানে log x ইজ ইকুয়াল টু k ইন্টু y মাইনাস z, log y k ইন্টু z মাইনাস x, আর log z হচ্ছে k ইন্টু x, সরি k ইন্টু x মাইনাস y। এবার log x প্লাস log y প্লাস log z, তিনটে যোগ করবো, দেখো তিনটে থেকেই কে কমন যাচ্ছে, তাই ব্র্যাকেটের ভেতরে y মাইনাস z প্লাস z মাইনাস x, এই y কাটলো, z কাটলো, x মানে 0। ডান দিকে হচ্ছে log x y z ইজ ইকুয়াল টু 0, 0 মানে কি log 1, তার মানে x y z ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত হলো। এবার দেখো আমরা করবো 10এরটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে, তো একটা ছক করতে হবে। দেখো শ্রেণী, মধ্যমান আর পরিসংখ্যা।
দেখো এই আমি ছকটা করে নিয়েছি, এটা শ্রেণী, পরিসংখ্যা আর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে এই দুটোর মাঝখানে একদম, তাহলে 80 প্লাস 75 বাই 2 করলে যেটা হবে সেটা 77.5, আবার এই দুটো যোগ করে বাই 2 করলে যেটা হবে সেটা। তো এখানে দেখো প্রথমটা 2.5, প্রথমটার সাথে 2.5, তাহলে পরেরটার সাথেও 2.5, তা এখানটার সাথেও 2.5 যোগ করে করে এটা হচ্ছে মধ্যবিন্দু। ঠিক আছে, এবার আমাদের ছক কাগজে করার জন্য আগে আর পরের শ্রেণীটা আমাদের লাগবে। তাহলে প্রথমে দেখো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিলাম। এদিকে হচ্ছে উপর নিচে হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে ওয়াই, ওয়াই জিরো ওয়াই ড্যাশ, আর এক্স জিরো এক্স ড্যাশ হলো। এবার দেখো যেহেতু আমার এখান থেকে শুরু হচ্ছে 75 থেকে, তাহলে আগের শ্রেণীটা কি হবে দেখো, আগের শ্রেণীটা হবে হচ্ছে 65 থেকে, না 60 থেকে 75, 70 থেকে হবে। আগের শ্রেণীটা হবে 70 থেকে 75, এটা পরেরটা হবে 100 থেকে 105। তাহলে 70 থেকে যখন শুরু করব তখন 5 ঘর আমি ছেড়ে দেবো কিঙ্কের জন্য। দেখো এটা হচ্ছে কিঙ্ক বলে এটাকে, মানে যেহেতু আমার 0 থেকে শুরু হচ্ছে না 70 থেকে, তাহলে 8 ঘরটাকে আমি নেব 70, 5 ঘর পরে 75, এটা হলো 80, তারপরে এটা 85, তারপরে এটা হচ্ছে দেখো 90, এটা হলো 95, তারপরে একটা হচ্ছে 100, এটা হচ্ছে 105 হলো। এবার মধ্যবিন্দুগুলো দরকার, এখানে 70 আর 75 এর মধ্যবিন্দু, তার পরিসংখ্যা হয় প্রথমটা 0 আর শেষেরটাও 0 হয় আমরা জানি। এবার এইখানে 1 ঘর সমান 1 একক, মানে এটা হবে 5, এখানে হবে 10, এটা হচ্ছে 15, আর এটা হবে 20। এবার দেখো 70 75 থেকে 80 মধ্যে 12 অবধি হবে, তাহলে মধ্যবিন্দু এইটা 12, মানে হচ্ছে এইটা হবে এই বিন্দুটা হলো। এবার 80 থেকে 85 মাঝখানে হবে দেখো 18, মধ্যবিন্দু ঠিক আড়াই ঘরে 2 আর 3 এর মাঝখানে 18, মানে এইটা হবে হলো। নেক্সট হচ্ছে দেখো 85 থেকে 90 এর মধ্যে হবে হচ্ছে 22, তার মানে এইটা হবে এইখানে হচ্ছে, আর এখানে হচ্ছে 22 ঠিক মাঝখানে হলো। তারপর 90 থেকে 95 এর মধ্যে দেখো 10, এইটা হবে এইখানে। তারপরে দেখো 95 থেকে 100 মানে হচ্ছে 8, তারপরে এখানে হচ্ছে দেখো এই 8, আর লাস্টেরটা তো হবে আমার একদম 0-র মধ্যে। ওই আমার পরিসংখ্যা বহুভুজ হয়ে গেল। এবার আমি এখান থেকে জুড়ে জুড়ে দেব, এইখান থেকে এই, তারপরে এখান থেকে দেখো এই, তারপরে এখান থেকে এই, আর এখান থেকে এই হলো। এবার এটার নাম দেব দেখো এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে জি। হয়ে গেল আমার পরিসংখ্যা বহু। এবার দেখো লেখাটা লিখে নিই। এবার দেখো ছক কাগজে এই লেখাটা লিখতে হবে না, পরস্পর দুটো লম্ব অক্ষ এক্স ও এক্স ড্যাশ, এই যেরকম দিয়েছি দেখো এক্স ও এক্স ড্যাশ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ, এক্স অক্ষে একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য একটা মানে 1, যেমন 70 থেকে 75, 5 মানে 5, তাহলে 1 ঘর সমান 1 একক, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়ে এবার ঠিক আগের শ্রেণী নেওয়া হয়েছে 70 থেকে 75, আর এখানে ঠিক পরের শ্রেণী নেওয়া হয়েছে 100 থেকে 105 নেওয়া হলো, তার দুটোরই পরিসংখ্যা হবে 0। এবার এই বিন্দুগুলো দেখো মধ্যবিন্দুর সাথে পরিসংখ্যাটা, তাহলে প্রথমটার মধ্যবিন্দু হচ্ছে দেখো যেটা আমার 70 থেকে 75, সেটা হচ্ছে 72.5, 0, তারপরেরটা দেখো এখান থেকে আসছে 77.75, 12, এটা 18, এটা এরকম ভাবে বিন্দুগুলো সব নিয়েছি, যোগ করে এ বি সি ডি এফ জি পরপর নাম দিয়েছি, পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করা হলো। দেখো 11-1 বলেছে প্রমাণ করো যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে দেখো
এইটা তোমাদের আছে পেজ নাম্বার 186। এই দেখো, একটু আমি প্রমাণটা বলে দিই। আমরা এবিসি এবিডি একই ভূমির মধ্যে নিয়েছি, এবির মধ্যে, আর একই সমান্তরাল এবি আর ডিসির মধ্যে অবস্থিত এই দুটো ত্রিভুজ দুটো নিয়েছি। এবার প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। এবার জন্য অঙ্কন করা হয়েছে, একটা সামান্তরিক নেওয়া হয়েছে এই একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে, সেটা হচ্ছে এ বি পি কিউ। এবার আমরা কি জানি, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি কোনো সামান্তরিক এবং কোনো ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিকের অর্ধেক হবে, তাই তো? তাহলে দেখো, প্রথমে এবিসি ত্রিভুজ আর এ বি পি কিউ ত্রিভুজের ক্ষেত্রে একই ভূমি এবি এবং একই ভূমি কিউপির মধ্যে অবস্থিত। তার মানে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এবিপি কিউ। একই রকম ভাবে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিক হাফ ইন্টু সামান্তরিক এবিপি কিউ হলো। এবার দুটোর ডান দিকটাই সেম, তাহলে বাঁ দিকটাও সেম হবে, সুতরাং এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু এবিডির ক্ষেত্রফল হলো। এবার দেখো 11-2 বলেছে প্রমাণ করো যে কোন ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা আগেও অনেকবার হয়েছে, তোমাদের পেজ নাম্বার 239 আছে, একটু দেখে নেবে। আমি আগেও এটাকে অনেকবার বুঝিয়ে দিয়েছি। দেখো, পেজ নাম্বার 239 আছে, এই যে এইটা হলো। নেক্সট দেখো 12-1 বলেছে দেখাও যে কোন ত্রিভুজের মধ্যমা শীর্ষবিন্দুগুলির দিক থেকে ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত আছে। এইটা দেখো তোমাদের বইতে আছে পেজ নাম্বার 244। এইখানে দেখো দুটো প্রমাণ আছে, এটা একটা সামান্তরিক দেখাতে হবে, তারপরে হচ্ছে এইটা। তোমাদের এখন এই পার্টটা দিয়েছে, কিন্তু তার আগে না বললেও তোমাদের এই সামান্তরিকের পার্টটা প্রমাণ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রদত্ত দেখো এবিসি এর বিই এবং সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এবং বিজি আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর হচ্ছে কিউ। এটা ধরে নেওয়া হয়েছে। এবার পি আর এফ যোগ করা হয়েছে, কিউ আর ই যোগ করা হয়েছে, তাহলে এটা একটা সামান্তরিক হবে। দেখো, এবিসি এর এবি আর এসি বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে এফ এবং হচ্ছে ই, তাহলে এই এফ ইটা বিসির সমান্তরাল এবং অর্ধেক হবে। আবার জিবিসি এ জিবি আর জিসি বাহুর মধ্যবিন্দু পি কিউ, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি হবে, এবং পি কিউ সমান্তরাল অফ বিসি হবে হলো। তাহলে যেহেতু পি কিউ ইএফ চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর সমান ও সমান্তরাল, যেহেতু ইএফটাও হচ্ছে হাফ অফ বিসি, পি কিউটাও হাফ অফ বিসি, তার মানে ইএফ ইজ ইকুয়াল টু পি কিউ লিখতে পারি, এবং ইএফটা সমান্তরাল হচ্ছে বিসি এবং পি কিউটাও সমান্তরাল বিসি, তার মানে পি কিউটা ইএফ এর সঙ্গে সমান্তরাল, তাহলে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল বলে পি কিউ ইএফটা একটা সামান্তরিক হলো। এইবার আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার তার মানে আমরা জানি কি হয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখান থেকে পাচ্ছি পি জি ইজ ইকুয়াল টু জিই এবং জি কিউ ইজ ইকুয়াল টু এফ জি, এই যে এইটা। এবার দেখো, সুতরাং পি বিপি, যেহেতু পিটা মধ্যবিন্দু ছিল, তাহলে বিপি ইজ ইকুয়াল টু পিজি, তাহলে এখান থেকে কি পেলাম, বিপি ইজ ইকুয়াল টু পিজি ইজ ইকুয়াল টু জিই, তাহলে প্রত্যেকটা ভাগই সমান। তাহলে জি বিন্দুতে বিই মধ্যমাকে, এদিকে দুটো পার্ট আছে, তাহলে 2 আর এদিকে একটা পার্ট আছে, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে একইভাবে এদিকটাও কিউসি ইজ ইকুয়াল টু কিউজি ইজ ইকুয়াল টু জিএফ, তার মানে এটাও জি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। হয়ে গেল প্রমাণিত, বোঝা গেল? নেক্সট দেখো 12-2 বলেছে এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও,
এবং বি ও সি আর বি এ সি এর মধ্যে তাহলে কি সম্পর্ক সেটা দেখো। এটা তোমাদের বইতে আছে, দেখো পেজ নাম্বার 236-এ দেখো এইটা। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, তার পরিবৃত্ত আঁকা হয়েছে, এটা হচ্ছে ও। তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। এবার বি ও সি আর বি ও সি এর সম্পর্ক নির্ণয় করতে হবে। অঙ্কন হচ্ছে দেখো এ ও যুক্ত করে ডি বিন্দু অবধি বাড়ানো হয়েছে। তাহলে এই যে ত্রিভুজটা আছে দেখো এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রে কি দেখছি ও এ ইকুয়াল টু ও বি, কারণ দুটোই ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে এই যে কোণটা হবে ও এ বি ইকুয়াল টু ও বি এ, সেই দুটো সমান হবে, কারণ বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান। এবার আমরা জানি বহিস্থ কোণ দেখো বি ও ডি ইকুয়াল টু কি হবে অন্তস্থ বিপরীত কোণ, তার মানে ও এ বি প্লাস ও বি এ। এবার দুটোই যেহেতু সমান তাই লিখতে পারি 2 ও এ বি। এই দেখো হলো। একইভাবে এদিক থেকেও দেখো ও সি সি ও ডি ইকুয়াল টু লিখতে পারি 2 সি এ ও। যে এখান থেকেও একই রকম ভাবে ও এ ইকুয়াল টু ও সি, তার মানে ও এ সি কোণ ইকুয়াল টু ও সি এ কোণ, তার মানে 2 এখান থেকে সিওডি ইকুয়াল টু 2 ও এ সি কোণ হলো। এবার বিওডি প্লাস সিওডি যোগ করলে তাহলে 2 ও এ বি প্লাস 2 ও এ সি হচ্ছে, তার মানে এই দুটোকে যোগ করলে 2 বি এ সি হচ্ছে। তাহলে আর এই নিচের দুটোকে যোগ করলে দেখো বিও সি হচ্ছে, তাহলে বিও সি ইকুয়াল টু 2 বি এ সি। তাহলে এটাই হচ্ছে আমার সম্পর্ক। তাহলে দেখো 14 এই 4টে বিন্দু দেওয়া আছে, দেখো 14-1-এ দেখাতে হবে এক্স আর ওয়াই এর মান। তাহলে দেখো বিন্দু 4টেকে আমি ধরে নিব এ বি সি ডি। তাহলে মনে করি সামান্তরিকের 4টে বিন্দু হলো এইগুলো। এবার দেখো যেহেতু সমান্তরিক তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যেটা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু তাই হবে, দুটোই সেম হবে। তাহলে প্রথমে আমি এসি কর্ণের মধ্যবিন্দু বার করি। মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু কি হবে দেখো a1 প্লাস এটা মানে 3 প্লাস এক্স বাই 2, আরেকটা হবে 2 প্লাস ওয়াই বাই 2। আর এখান থেকে আসবে দেখো বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক 6 প্লাস 6 বাই 2, আরেকটা হচ্ছে 3 প্লাস 5 বাই 2, তার মানে এটা হচ্ছে 6, 4। এবার এইটা ইকুয়াল টু এইটা হবে, সুতরাং 3 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু হচ্ছে এক্স এর স্থানাঙ্কের সাথে এক্স, মানে 3 প্লাস এক্স ইকুয়াল টু 12। তাহলে এক্স ইকুয়াল টু 9। আরেকটা হবে 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 8, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এক্স আর ওয়াই এর মান হচ্ছে এইটা, এক্স কমা ওয়াই ইকুয়াল টু 9,6 হলো। এবার দেখো 14-2 বলেছে এ বি সি এর 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি সি 3টি শীর্ষবিন্দু, ডি ই এফ হচ্ছে যথাক্রমে বিসি সি এ এবং এ বি মধ্যবিন্দু। তাহলে ডি ই এফ বিন্দুর স্থানাঙ্ক আমাকে বার করতে হবে, তারপরে তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে প্রথমে লিখবো দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু কি হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু, তার মানে 3 প্লাস 5 বাই 2, আর হচ্ছে দেখো 1 প্লাস 7 বাই 2, তার মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 4। এবার ডি ই বিন্দুর স্থানাঙ্ক, ই মানে হচ্ছে এ আর সি, তার মানে -1 প্লাস 5 বাই 2, আর একটা হচ্ছে দেখো 5 আর 7 বাই 2, তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 6 হলো। এবার এফ বিন্দু স্থানাঙ্ক, এ আর বি মানে -1 প্লাস 3 বাই 2, আর একটা হচ্ছে 5 আর 1,
5 প্লাস 1/2, তার মানে এটা হবে 1, এটা হবে হচ্ছে 3। এবার এদের হচ্ছে ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ইন্টু এখানে হচ্ছে x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2, এত বর্গ একক। তার মানে হাফ। x1 মানে হচ্ছে এইটা 4, y2 মানে হচ্ছে 6, y3 মানে হচ্ছে 3 প্লাস x2 মানে হচ্ছে 2, y3 মানে 3, y1 মানে 4 প্লাস x3 মানে হচ্ছে 1, y1 মানে হচ্ছে 4, y2 হচ্ছে 6। তার মানে হাফ 4 ইন্টু এটা হচ্ছে 3, 12 প্লাস এটা হচ্ছে -1, এটা হচ্ছে 2 মানে -2, এটা হচ্ছে 2, এইটা কেটে গেল। তার মানে হচ্ছে 12/2 মানে হচ্ছে 6 হলো। দেখো একটু ভুল হয়েছে, এখানে -2 হবে, এটা কাটবে না। 12 মাইনাস 4 মানে হবে হাফ ইন্টু 8, তার মানে হবে 4 হলো। এবার দেখো 15-1 বলেছে সুলেখা তার অর্ধবৃত্তাকার জমি চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেন। তিনি যদি তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? পরিধিটা পাবো, পরিসীমা পাবো, অর্ধবৃত্তাকারের পরিসীমা। তিনি যদি তার এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে ফুল গাছ লাগান তাহলে কত খরচ পড়বে? তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে মানে πr²/2। তাহলে যদি দেখো আমরা ধরে নিই জমির ব্যাসার্ধ r, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি হয়? πr + 2r, সেটা ইকুয়াল টু হচ্ছে 2664/18.50। তাহলে এখান থেকে দেখো r কমন যাচ্ছে, পাই মানে 22/7 প্লাস 2 ইকুয়াল টু 2664 ইন্টু 100, পয়েন্টটা তুলে দিলাম, 1850, শূন্য কেটে গেল, 5 দিয়ে করলে 2, 5 দিয়ে করলে 3 5 15, 3 আর 5 5 7 35। এবার দেখো 37 দিয়ে একে কাটাকুটি করা যায় কিনা। তো দেখো একে 37 দিয়ে কাটাকুটি যায় হচ্ছে 72। তাহলে দেখো তার মানে আর এটা হলে 7, 22 প্লাস 14, 72 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। তার মানে আর এটা করলে কত হচ্ছে দেখো 4, তার মানে 144, এই 7টা উপরে চলে গেল, আর এটা যোগ করে হচ্ছে 4 আর 2 6, 2 আর 1 3, 36। 36 দিয়ে 144কে 12 দিয়ে কাটলে 3 12 36, 12 12 144 মানে 4। তার মানে আর হচ্ছে আমার 28। ঠিক আছে, এবার তাহলে আমার ক্ষেত্রফল কি হবে? πr²/2। ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে দেখো, πr²/2 বর্গ একক। তার মানে পাই মানে 22/7, 2 মানে হাফ, 28² 14, 7 দিয়ে করলে 2, তার মানে 44 ইন্টু 28। এবার বলেছে 32 টাকা হিসাবে ফুল গাছ লাগাতে কত খরচ পড়বে প্রতি বর্গ মিটারে। ওটা মিটার হয়ে যাবে। সুতরাং ফুল গাছ
ফুল গাছ লাগাতে মোট খরচ কত হবে? 44 গুণ 28 গুণ 32 এত টাকা। এবার এই গুণটা একটু তোমরা করে নেবে, করে দেখবে কত হচ্ছে। এটা গুণ করে দেখবে 39424 হচ্ছে। 39424, সরি এটা ভুল লিখলাম, 39424 এত টাকা। এবারে দেখো 2 নম্বর অঙ্ক। একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত, পেছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য এত। সে যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকার 600 বার ঘোরে, সেই দূরত্ব অতিক্রম করতে পেছনের চাকা কতবার ঘুরবে? এই অঙ্কটা তোমাদের দেখবে 1 নম্বর স্কুলে আমি করিয়ে দিয়েছি। তাহলে দেখো ব্যাসের দৈর্ঘ্য থেকে ব্যাসার্ধ পারবো। এবার পরিধি মানে 1 পাক ঘুরতে, 1 পাকে ঘুরে পরিধি, তাহলে 600 বার ঘুরলে মানে 600 দিয়ে গুণ করতে হবে। এবার সেই দূরত্বটা একে কত, এই আবার ব্যাসার্ধ পেয়ে যাব, পরিধি পাবো মানে 1 পাকে কতটা ঘোরে সেটা পেয়ে যাব। তাহলে সেই দূরত্বটা ঘুরে 1 পাকে, এখানে টোটাল যে দূরত্বটা সেটা কত পাকে ঘুরবে। দেখো একবার বলে দিই। এই যে সামনের চাকার হচ্ছে 70, সেখান থেকে পাবো ব্যাসার্ধ, পরিধি 2πr করে এটা আমি গুণ করিনি, রেখে দিয়েছি। তাহলে 600 বারে ঘুরে 600 দিয়ে গুণ এত সেমি। পেছনের চাকার ব্যাস হচ্ছে এত, তাহলে ব্যাসার্ধ 100, পরিধি এত, তার মানে এইটা হচ্ছে পরিধি, তার মানে 1 পাকে ঘুরে হচ্ছে এইটা, আর যেতে হবে এইটা। তাহলে পাক সংখ্যা কি হবে? টোটাল পথ বাই একবারের পথ ভাগ করতে হবে। তাহলে পাক সংখ্যা ইকুয়াল টু টোটাল পথ বাই একবারের পথ, ভাগ করলে কাটাকুটি করে দেখবে 250 বার হলো। এবার দেখো 3 নম্বর বলেছে লতা ও নেহা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। তার মানে দুটোর দৈর্ঘ্যই সমান, মানে দুটোর পরিধি হচ্ছে সমান। লতা ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করলো, যার দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। কিন্তু নেহা ওই একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো, তার মানে ওই আয়তক্ষেত্রের যেই পরিসীমাটা হবে বৃত্তের পরিধিও সেইটাই হবে হলো। তাহলে প্রথমে আমি আয়তাকার চিত্রের লতার ক্ষেত্রে যেটা হবে সেটার বার করে নিই। তাহলে দেখো লতার ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, প্রস্থ 40 সেমি। সুতরাং পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, তার মানে 2 ইন্টু 48 প্লাস 40 একক, মানে এটা হচ্ছে সেমি। তার মানে হচ্ছে 2 গুণ 8, 8 মানে হচ্ছে 8 দুগুণে 6 একে 17। এবার প্রশ্ন অনুযায়ী বৃত্তাকার তারের পরিধিও এটা। তাহলে মনে করি নেহার ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে সুতরাং 2πr ইকুয়াল টু 176, 2 ইন্টু 22/7 বাই আর ইন্টু আর 176, তার মানে আর ইকুয়াল টু 176 ইন্টু এটা উল্টে গেলে 22/7 উল্টে যাচ্ছে, ইন্টু হাফ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে দেখো 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এটাকে 2 দিয়ে কাটলে 4, তার মানে আর বেরোলো 28 সেমি হবে। এবার বলেছে দেখো লতার তৈরি আয়তাকার চিত্র এবং নেহার তৈরি বৃত্তাকার ক্ষেত্র কোনটি জায়গা দখল করে থাকবে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তার মানে হচ্ছে দেখো 48 গুণ 40 বর্গ সেমি। তার মানে 0, 4 32, 2 হাতে 3, 16 আর 3 19 এত। বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। 22/7 আর মানে হচ্ছে 28 বর্গ সেমি। তার মানে 7 দিয়ে এটা হচ্ছে 4, 4 দুগুণে 8 আর 8, তার মানে 88 গুণ 28 করে দেখবে তোমরা কত হয়। 2464 আসবে, 2464। তাহলে নেহারটাই কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? তাহলে নেহারটাই বেশি জায়গা জুড়ে থাকবে। কত বেশি যদি বলতে তাহলে বিয়োগ করে দিতে। হলো।